আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর আজকে আমরা প্রথম ক্লাস করব। আজকের ক্লাসটি মূলত বেসিক ক্লাস। এসো শুরুতে জেনে নেওয়া যাক যৌথ মূলধনী কারবার কি। বহু সংখ্যক লোক মুনাফা অর্জনের লক্ষ্যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে প্রতিষ্ঠান গঠন করে তাকেই যৌথ মূলধনী কারবার বলা হয়। এ ধরনের ব্যবসায়ের মূলধন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যৌথভাবে সংগ্রহ করা হয় বলে এ জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী কারবার বলা হয়। এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে যে যে হিসাব প্রস্তুত করতে হবে তা জেনে নেওয়া যাক। এ অধ্যায়ের করণীয়: 1. শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা প্রস্তুত করতে হবে। 2. ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, অর্থাৎ ব্যাংকের খতিয়ান প্রস্তুত করতে হবে। 3. সর্বশেষে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। এখন আমরা জেনে নিই আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো। 1. আজকে আমরা শুরুতে জানবো শেয়ার কি। 2. শেয়ার মূলধন কি তা নিয়ে আলোচনা করব। 3. শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। 4. শেয়ার ইস্যুর পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ 5. শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা প্রস্তুত করার নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম টপিক শেয়ার কি। শেয়ার যৌথ মূলধনী কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা অংশকে এক একটি শেয়ার বলা হয়। আমি আবারও বলছি, যৌথ মূলধনী কারবারের মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা অংশকে শেয়ার বলা হয়। আমাদের এইচএসসির সিলেবাস অনুযায়ী প্রতি শেয়ারের মূল্য 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত হতে পারে। শেয়ার বিষয়টি একটু ভালোভাবে বোঝার জন্য আমি অংশীদারি ব্যবসায়ের উদাহরণ টানতে পারি। ধরি একটি অংশীদারি ব্যবসায়ের 4 জন অংশীদার ক, খ, গ, ঘ। ধরে নাও তাদের লাভ লোকসান অনুপাত 5:4:3:2। সেই ক্ষেত্রে অনুপাতের যোগফল হচ্ছে 9, 12, 14। তার মানে অংশীদারি কারবার কিন্তু একটি। ওই একটি কারবারকে আমরা মোট 14টা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করলাম। এই 14 ভাগের মধ্যে প্রথম অংশীদারের ভাগ 5, দ্বিতীয় অংশীদারের ভাগ 14/4, তৃতীয় অংশীদারের ভাগ 14/3, চতুর্থ অংশীদারের ভাগ 14/2। তাহলে এ 5 অংশের শেয়ার হোল্ডার, এ 4 অংশের শেয়ার হোল্ডার, এ 3 অংশের শেয়ার হোল্ডার, এ 2 অংশের শেয়ার হোল্ডার। ঠিক এমনই ভাবে আমরা যখন যৌথ মূলধনী কারবারে শেয়ার নিয়ে আলোচনা করব, শেয়ার মানে হচ্ছে মালিকানার অংশ, অর্থাৎ মালিকানার ক্ষুদ্র একক। এখন শেয়ারের সৃষ্টি কোথা থেকে এটি বোঝার জন্য আগে আমাকে বুঝতে হবে যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী, অর্থাৎ আমরা যৌথ মূলধনী কারবার কিভাবে শুরু করি। আমরা সকলেই জানি যৌথ মূলধনী কারবার 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়, পরিচালিত হয় এবং বিলোপ সাধিত হয়। কেউ ইচ্ছা করলেই যৌথ মূলধনী কারবার শুরু করতে পারবে না। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে 2 জনকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে 7 জনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ করার পর দলিলালি প্রণয়ন করতে হবে বা দলিল প্রস্তুত করতে হবে। সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য দলিল হচ্ছে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিতে উল্লেখ থাকে কোম্পানির নাম, কোম্পানির পূর্ণ ঠিকানা, কোম্পানির মোট মূলধন। এই যে স্মারকলিপিতে প্রথমেই উল্লেখ করতে হয় কোম্পানির মোট মূলধন কত হবে। ধরে নিলাম কোম্পানির মোট মূলধন হবে 20 লাখ টাকা। মোট মূলধন ধরে নিলাম 20 লাখ টাকা। স্মারকলিপিতে উল্লেখ করতে হবে যে ওই কোম্পানির প্রতি শেয়ারের মূল্য কত। ধরে নিলাম আমরা যে কোম্পানিটা গঠন করব এই কোম্পানির প্রতি শেয়ারের মূল্য 100 টাকা। প্রতি শেয়ার মূল্য 100 টাকা, অর্থাৎ কোম্পানির মালিকানার ক্ষুদ্র একক 100 টাকা, অর্থাৎ একটি অংশের মূল্য 100 টাকা। তাহলে এই কোম্পানিকে মোট কতটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যাবে? যদি আমি 20 লাখকে 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা মালিকানার মোট অংশ পাবো। তাহলে আমি যদি ভাগ করি 20 লাখ ভাগ 100, তাহলে আমি পাবো 20,000টি শেয়ার। তার মানে আমরা যদি একটা কোম্পানি গঠন করি সেই ক্ষেত্রে যদি আমরা মোট মূলধন স্মারকলিপিতে উল্লেখ করি 20 লাখ টাকা এবং প্রতি শেয়ারের মূল্য যদি নির্ধারণ করি 100 টাকা, তাহলে আমার ওই কোম্পানিটি মোট 20,000টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হবে। এখন আমি এই 20,000টির মধ্যে আমি যদি 10টি শেয়ার কিনি তাহলে 20,000-এর 10 ভাগের আমি শেয়ার হোল্ডার। আমি যদি 100টি কিনি 20,000-এর 100টি শেয়ার হোল্ডার। এভাবেই আমাদের শেয়ারের কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে আমি আবারও বলছি, শেয়ার অর্থাৎ কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা অংশ। আজকের ক্লাসের দ্বিতীয় টপিক শেয়ার মূলধন। এসো
জানার চেষ্টা করি শেয়ার মূলধন কি। শেয়ার মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা অংশকে শেয়ার বলা হয়। একটি কোম্পানি যখন গঠিত হয় তখন সরকারের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে কোম্পানি গঠিত হয়। সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানি শেয়ার অর্থাৎ মালিকানা বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী জনগণ উক্ত কোম্পানির শেয়ার ক্রয় করে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকেই মূলত শেয়ার মূলধন বলা হয়। আমি আবারও বলছি, শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকেই মূলত শেয়ার মূলধন বলা হয়। আজকের ক্লাসের তৃতীয় টপিক শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ। আমরা একটু আগেই জানলাম শেয়ার মূলধন কি। আমি আবারও বলছি, শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে শেয়ার মূলধন বলা হয়। এবার আমরা জানবো শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ। আমাদের বইয়ে শেয়ার মূলধনের শ্রেণীবিভাগে অনেকগুলো দফা আছে। আমি সবগুলো দফা নিয়ে আলোচনা করছি না। আমাদের গাণিতিক সমস্যা সমাধানের লক্ষ্যে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু নিয়ে আমি আলোচনা করছি। শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ: 1 অনুমোদিত মূলধন, 2 ইস্যুকৃত মূলধন, 3 বিলিখিত মূলধন, 4 তলবকৃত মূলধন এবং 5 আদায়কৃত মূলধন। আমরা যদি সঠিকভাবে আমাদের এই অধ্যায়ের প্রশ্নটা বুঝতে চাই বা সঠিকভাবে আমরা উত্তর লিখতে চাই তাহলে এই 5টি শ্রেণী সুন্দরভাবে আমাকে বুঝতে হবে বা মনে রাখতে হবে। তাই আমরা এই শ্রেণীগুলো একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। শুরুতেই অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এক কথায় কোম্পানি যে মূলধন নিয়ে অনুমোদন লাভ করে বা নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলে। আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরি একটি কোম্পানি মোট 20 লাখ টাকা নিয়ে সরকারের নিকট থেকে অনুমোদন লাভ করলো। তাহলে মোট মূলধন 20 লক্ষ টাকা, প্রতি শেয়ার মূল্য 100 টাকা। সেক্ষেত্রে তার শেয়ার সংখ্যা হবে 20,000টি। তাহলে একটি কোম্পানি মোট 20 লাখ টাকা নিয়ে সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করলো, প্রতি শেয়ারের মূল্য 100 টাকা এবং তার কোম্পানিতে শেয়ার সংখ্যা 20,000টি। কিভাবে? আমরা যদি 20 লাখকে 100 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমরা শেয়ার সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এক কথায় বলতে পারলাম যে মূলধন নিয়ে কোম্পানি সরকারের নিকট থেকে অনুমোদন লাভ করে বা নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলা হয়। এবার এসো ইস্যুকৃত মূলধন কি তা জানার চেষ্টা করি। অনুমোদিত মূলধনের যতটুকু অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বা বিক্রয়ের লক্ষ্যে পত্রিকায় প্রজ্ঞাপন জারি করা হয় বা মনস্থির করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে। ইস্যুকৃত মূলধন কোনো অবস্থাতেই অনুমোদিত মূলধন অপেক্ষা বেশি হতে পারে না, কারণ ইস্যুকৃত মূলধনের সৃষ্টি অনুমোদিত মূলধন থেকে। তাহলে বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে বুঝি। একটি কোম্পানি 20,000টি শেয়ার নিয়ে অনুমোদন লাভ করছে, তার মধ্যে 15,000 শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করছে। তাহলে ওই কোম্পানির ইস্যুকৃত মূলধন হবে 15,000 শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা সমান সমান 15 লাখ টাকা। তাহলে অনুমোদিত মূলধনের যতটুকু শেয়ার বা যতটুকু মূলধন বিক্রয়ের জন্য কোম্পানি মনস্থির করবে বা পত্রিকার প্রজ্ঞাপন জারি করবে তাকেই আমরা ইস্যুকৃত মূলধন বলবো। এবার আসো বিলিখিত মূলধন। বিলিখিত মূলধন অর্থাৎ ইস্যুকৃত মূলধনের যতটুকু অংশ জনগণের নিকট বিক্রয় করা হয়েছে বা বন্টন করা হয়েছে বা বিলি করা হয়েছে তাকেই আমরা বলবো বিলিখিত মূলধন। বিলিখিত মূলধন কোনো অবস্থাতেই ইস্যুকৃত মূলধন অপেক্ষা বেশি হতে পারবে না। বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝি। আমরা পত্রিকায় প্রজ্ঞাপন জারি করছিলাম 15,000 শেয়ার, অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম 15,000 শেয়ার। ধরে নাও জনগণ ওই কোম্পানিতে 16,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেছে। আমরা ইস্যু করেছিলাম 15,000, জনগণ আবেদন করলো 16,000। আমরা কোনো অবস্থাতেই 15,000-এর চেয়ে একটি শেয়ারও বেশি বিক্রি করতে পারবো না। যখন আবেদনপত্র বেশি পড়বে তখন অতিরিক্ত আবেদনের টাকা আমরা জনগণকে ফেরত দেব। সেই ক্ষেত্রে আমার বিলিখিত মূলধন হবে 15,000 শেয়ার গুণন 100 টাকা সমান সমান 15 লাখ টাকা। তাহলে যদি ইস্যুকৃত শেয়ার অপেক্ষা বেশি বা ইস্যুকৃত শেয়ারের সমান জনগণ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে বিলিখিত মূলধন হবে ইস্যুকৃত মূলধনের সমান। আবার যদি ইস্যুকৃত মূলধন অপেক্ষা জনগণ কম আবেদন করত তাহলে বিলিখিত মূলধন হতো যত কম আবেদন করছে তত শেয়ার দ্বারা হতো। ধরে নেই আমরা ইস্যু করছিলাম 15,000, জনগণ আবেদন করছে 14,000, তাহলে আমার বিলিখিত মূলধন হবে 14,000 গুণন 100 সমান সমান 14 লাখ। সেই ক্ষেত্রে ইস্যুকৃত মূলধন কত ছিল তা কাউন্ট হবে না। তাহলে আমি আবারও বলছি, যদি
ইস্যু অপেক্ষা বেশি বা তার সমান আবেদনপত্র কোম্পানিতে জমা পড়ে, তাহলে বিলিখিত মূলধন ইস্যুকৃত মূলধনের সমান হবে। এবং ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি কম আবেদনপত্র কোম্পানিতে জমা পড়ে, তাহলে কম শেয়ারটাই হবে বিলিখিত মূলধন। এবার আসো তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন একবারই সহজ। বিলিখিত মূলধনের যতটুকু অংশ জনগণের নিকট থেকে আদায়ের উদ্দেশ্যে চাওয়া হয়েছে তাই তলবকৃত মূলধন। তলব করা অর্থাৎ চাওয়া। এবার আসো আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন অর্থাৎ তলবকৃত মূলধনের যতটুকু জনগণের নিকট হতে কোম্পানি আদায় করেছে তাকেই মূলত আদায়কৃত মূলধন বলা হয়। তাহলে আমি একটু আবারও সামারি টানি। অনুমোদিত মূলধন অর্থাৎ যে মূলধন নিয়ে কোম্পানি অনুমোদন লাভ করে বা নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলে। ২, ইস্যুকৃত মূলধন। অনুমোদিত মূলধনের যতটুকু শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করা হয় বা মন স্থির করা হয় বা ইচ্ছা পোষণ করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বা ইস্যুকৃত শেয়ার বলে। বিলিখিত মূলধন। ইস্যুকৃত মূলধনের যতটুকু অংশ জনগণের নিকট বিক্রয় করা হয় বা বন্টন করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে ইস্যুর চেয়ে একটি শেয়ারও বেশি বিলি বা বন্টন করা যাবে না। এসো এখন জেনে নেই শেয়ার ইস্যুর পদ্ধতিগুলো। শেয়ার ইস্যুর পদ্ধতি অর্থাৎ শেয়ার বিক্রয়ের পদ্ধতি। শেয়ার 3 ভাবে বিক্রয় করা হয় বা 3 ভাবে ইস্যু করা হয়। 1, সমহারে শেয়ার ইস্যু। 2, অধিহারে শেয়ার ইস্যু। 3, অবহারে শেয়ার ইস্যু। শুরুতে আমরা জানার চেষ্টা করি সমহারে শেয়ার ইস্যু কি। সমহারে শেয়ার ইস্যু বোঝার আগে আমাকে বুঝতে হবে শেয়ার প্রতি লিখিত মূল্য বা অভিহিত মূল্য কি। আমরা জানি যখন একটি কোম্পানি সরকারের নিকট থেকে অনুমোদন লাভ করে তখন মোট মূলধন কত তা সরকারকে জানাতে হয়। প্রতি শেয়ারের মূল্য কত তা সরকারকে জানাতে হয়। প্রতি শেয়ারের মূল্য আমি সরকারকে যত টাকা জানিয়েছি বা যত টাকা আমরা উদ্যোক্তাগণ নির্ধারণ করেছি ওই মূল্যকেই শেয়ার লিখিত মূল্য বা শেয়ার অভিহিত মূল্য বলা হয়। এখন সমহারে শেয়ার ইস্যু কি। প্রতি শেয়ার লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে যদি বিক্রয়ের জন্য বাজারে ছাড়ি তাকে সমহারে শেয়ার ইস্যু বলবো। ধরো আমরা সরকারের নিকট থেকে প্রতি শেয়ারের মূল্য 100 টাকা করে অনুমোদন নিয়েছি, তাহলে 100 টাকার শেয়ার আমরা যদি 100 টাকা দরে বিক্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি করি তাহলে সেটাই হবে সমহারে শেয়ার ইস্যু। সম মানে সমান। এবার আসো অধিহারে শেয়ার ইস্যু। আমরা লিখিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে যদি শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করি তাহলে তখন তাকে বলা হবে অধিহারে শেয়ার ইস্যু। ধরি একটি শেয়ারের মূল্য 100 টাকা, কিন্তু আমরা যখন ইস্যু করলাম তখন আমরা 120 টাকা দরে ইস্যু করলাম। তাহলে 100 টাকার শেয়ার আমরা যখন 120 টাকা দরে আমরা ইস্যু করব তখন এই 20 টাকাই হবে অধিহারে শেয়ার ইস্যু। অধিহারে শেয়ার ইস্যু, শেয়ার অধিহার মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ আমরা 100 টাকার শেয়ার 120 টাকা দরে বিক্রি করতেছি, তাই আমার বাড়তি আদায় হচ্ছে 20 টাকা। শেয়ার অধিহার তাই মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি দায়ের মধ্যে পড়ে। তাহলে আমি আবারও বলতেছি আমরা লিখিত মূল্য বা অভিহিত মূল্য অপেক্ষা বেশি দামে শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় যদি প্রজ্ঞাপন জারি করি তখন তাকে আমরা অধিহারে শেয়ার ইস্যু বলবো। এবার এসো জেনে নেওয়া যাক অবহারে শেয়ার ইস্যু কি। অবহারে শেয়ার ইস্যু অর্থাৎ প্রতি শেয়ার লিখিত মূল্য বা অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে যদি শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করি তখন তাকে আমরা অবহারে শেয়ার ইস্যু বলবো। ধরে নেই আমাদের প্রতি শেয়ারের মূল্য ছিল 100 টাকা, কিন্তু আমরা প্রতি শেয়ারের মূল্য 100 টাকার বদলে যখন 90 টাকা দরে বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করব তখনই আমার হবে অবহারে শেয়ার ইস্যু। তাহলে আমার শেয়ার প্রতি অবহার হচ্ছে 10 টাকা। এই শেয়ার প্রতি যে আমরা 10 টাকা অবহারে শেয়ার ইস্যু করলাম এটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। কারণ আমার প্রতি শেয়ারের মূল্য ছিল 100 টাকা, আমি বিক্রি করতেছি 90 টাকায়, তাহলে আমার ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি, যা অলিক বা কাল্পনিক সম্পদ। তাহলে আমি আবারও বলছি আমরা যদি লিখিত মূল্যের সমান দরে শেয়ার বিক্রয় করি তাহলে সমহারে শেয়ার ইস্যু। আমরা লিখিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে শেয়ার বিক্রি করলে অধিহারে শেয়ার ইস্যু। আমরা লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে যদি শেয়ার বিক্রি করি অবহারে শেয়ার ইস্যু। অধিহারে শেয়ার ইস্যু মূলধন জাতীয় প্রাপ্তি, তাই এটি কারবারের দায়ের মধ্যে পড়ে। অবহারে শেয়ার ইস্যু মূলধন জাতীয় ক্ষতি, তাই এটি কারবারে সম্পদের মধ্যে পড়ে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিভাবে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা প্রস্তুত করব। আমরা মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করব। আমরা শেয়ার বিক্রয় সংক্রান্ত এই অধ্যায়ে
4টি লেনদেন পাবো। এই 4টি লেনদেনের সঠিক নিয়মে আমরা যদি জাবেদা শিখতে পারি বা করতে পারি, তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান 100% করতে পারবো। তাই এসো পর্যায়ক্রমে এই 4টি লেনদেনের জাবেদা শিখে নেওয়া যাক। আমাদের প্রথম লেনদেনটি হচ্ছে প্রশ্ন অনুযায়ী যখন শেয়ার আবেদনের সাথে শেয়ার পূর্ণ মূল্য গ্রহণ করা হয়। আমরা যখন মূলধনের শ্রেণীবিভাগ শিখেছি তখন আমরা অনুমোদিত মূলধন কি জেনেছি। অনুমোদিত মূলধন অর্থাৎ যে মূলধন নিয়ে কোম্পানি অনুমোদন লাভ করে তাকে অনুমোদিত মূলধন বলে। তারপরে ইস্যুকৃত মূলধন। অনুমোদিত মূলধনের যতটুকু শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করা হয়। তাহলে আমরা পত্রিকায় অ্যাড দিলাম শেয়ার বিক্রয়ের জন্য। এই পত্রিকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। বিভিন্ন অঞ্চলে জনগণ এই কোম্পানির শেয়ার বিক্রয়ের আবেদনটি দেখেছে। দেখার পর বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানির নিকট তারা শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেছে। যখন জনগণ কোম্পানির নিকট শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবে তখন পূর্ণ টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করতে হবে। তাই আমি লিখেছি যখন শেয়ার আবেদনের সাথে শেয়ার পূর্ণ মূল্য গ্রহণ করা হয়। তার মানে কি, কোম্পানি গ্রহণ করবে, কোম্পানির ব্যাংক গ্রহণ করবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হলো সম্পদ বাড়ার জন্য, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হলো সাময়িক দায় সৃষ্টি হওয়ার জন্য। আমরা শেয়ারের টাকা গ্রহণ করার মূল উদ্দেশ্য আমরা এই টাকা দ্বারা মূলধন গ্রহণ করব। আমরা তাই দ্বিতীয় জাবেদায় যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, আমরা যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করব তখন আমাকে প্রশ্নে দেখে নিতে হবে আমরা সমহারে অঙ্ক করতেছি, অধিহারে অঙ্ক করতেছি না অবহারে অঙ্ক করতেছি। যদি আমরা সমহারে অঙ্ক করি তাহলে আমরা জাবেদায় করব শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করব, যখন আমরা টাকা পেয়েছি তখন শেয়ার আবেদন নামক দায়ের সৃষ্টি হয়েছে। আর যখন আমরা মূলধন হিসেবে স্থানান্তর করব তখন আমরা দায় হ্রাস করলাম। তাহলে ক্রেডিট ডেবিট আমাদের সাময়িক দায়টা বন্ধ হয়ে গেল। তাহলে আমাদের টাকা থাকলো ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ আমরা শেয়ার বিক্রি করার মূল উদ্দেশ্যই হচ্ছে মূলধন সংগ্রহ, তাই আমাদের এই দুটো জের অবশিষ্ট থাকতেছে, আমাদের সাময়িক দায় বন্ধ হয়ে গেল। আর আমরা যখন সমহারে শেয়ার ইস্যু করব তখন আমরা মূলধনে স্থানান্তর করার জন্য দাবি করব শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আবার আমরা যখন অধিহারে অঙ্ক করব সেই ক্ষেত্রে দাবিটা কি হবে, আমরা যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করব সেই ক্ষেত্রে যদি অধিহারে শেয়ার ইস্যু হয় তাহলে দাবিটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট হলো সাময়িক দায় বন্ধ হলো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট মূলধন বাড়ার কারণে মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি তাই শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, দায় বাড়ার কারণে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হলো। আবার যখন আমরা অবহারে অঙ্ক করব সেই ক্ষেত্রে আবেদনের টাকা যখন আমি মূলধনে স্থানান্তর করব তখন যাবে কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট হবে। কারণ শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি, আমরা একটু আগেই শিখে আসলাম শেয়ার অধিহার মূলধন জাতীয় প্রাপ্তির দায় তাই ক্রেডিট, শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি তাই অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ, সম্পদ বাড়লো তাই শেয়ার অবহার হিসাব ডেবিট। দুইটা মিলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রথম জাবেদা পেলাম শেয়ার আবেদনের টাকা প্রাপ্তির জন্য জাবেদা করলাম, শেয়ার আবেদনের টাকাটা মূলধন হিসাবে আমরা যখন স্থানান্তর করব সেক্ষেত্রে আমাকে প্রশ্ন দেখে নিতে হবে যদি সমহারে অঙ্ক হয় তাহলে আমরা সমহারে কিভাবে মূলধন স্থানান্তর করলাম ওইভাবে জাবেদা করব। যদি অধিহারে আমরা অঙ্ক করি তাহলে অধিহারের নিয়মে আমরা মূলধনের স্থানান্তরে জাবেদা করব। আর আমরা যখন অবহারে শেয়ার ইস্যু করব আমরা এই নিয়মে মূলধনের স্থানান্তরে জাবেদা করব। আমাদের যদি ইস্যুকৃত শেয়ার অপেক্ষা অতিরিক্ত আবেদনপত্র জমা পড়ে তাহলে আমাকে অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দিতে হবে, সেই ক্ষেত্রে জাবেদা হবে। আমরা যখন আবেদনের টাকা গ্রহণ করেছি তখন আমরা জাবেদা করেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা ইস্যু করেছিলাম 15,000 শেয়ার ধরে নাও, কিন্তু জনগণ আবেদন করলো 16,000 শেয়ার, তাহলে আমার অতিরিক্ত আবেদন পড়ছে 1,000 শেয়ার। এই 1,000 শেয়ারের টাকা আমি বিক্রি করতে পারবো না, আমাকে স্বেচ্ছায় জনগণকে ফেরত দিতে হবে। তাই আমি যখন টাকা পেয়েছি ব্যাংক বাড়ছে, এখন আমি টাকা ফেরত দেব, আমার ব্যাংক কমে যাবে তাই ব্যাংক ক্রেডিট হবে। আর আমি যখন টাকা পেয়েছি আমরা সাময়িক দায় শেয়ার আবেদন ক্রেডিট করছি, আমি ফেরত দিলাম, আমাদের সাময়িক দায় হ্রাস পেলো, ওই জন্য শেয়ার আবেদন হিসেবে ডেবিট হবে। তাই আমরা জাবেদা করব শেয়ার আবেদন হিসাব ডেবিট ফেরত দেওয়ার জন্য, শেয়ার আবেদন হিসাব ডেবিট ফেরত দেওয়ার জন্য হলো ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি অতিরিক্ত টাকা পেয়ে থাকি তাহলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য শেয়ার আবেদনকে ডেবিট করব, ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। আমি সমহারে
অঙ্ক করি বা অধিহারে অঙ্ক করি বা অবহারে অঙ্ক করি, যেভাবেই করি না কেন ফেরত দেওয়ার জন্য শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করব, ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। 4 নম্বর জাবেদা, অবলেখকের কমিশন অবলিক দস্তুরি, প্রাথমিক খরচ, ব্যাংক চার্জ অবলিক কমিশন ইত্যাদি মূলধন জাতীয় ব্যয়ের জাবেদা। অবলেখকের কমিশন বা দস্তুরি অর্থাৎ যারা কোম্পানির শেয়ার বিক্রয় করে তাদেরকে অবলেখক বলা হয়। অবলেখক শেয়ার বিক্রয়ের মাধ্যমে কমিশন বা দস্তুরি পেয়ে থাকে। এই অবলেখকের কমিশন বা দস্তুরি মূলধন জাতীয় ব্যয়। প্রাথমিক খরচ, প্রতিষ্ঠান শুরু করার সময় বিভিন্ন আনুষঙ্গিক খরচ করতে হয়, এই খরচগুলো হচ্ছে প্রাথমিক খরচ। ব্যাংক যেহেতু টাকা আদায় করে তাই ওই টাকা আদায়ের উদ্দেশ্যে ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন প্রদান করতে হয়, যা মূলধন জাতীয় খরচ বা মূলধন জাতীয় ব্যয়। এ জাতীয় মূলধন জাতীয় খরচ বা ব্যয়ের জাবেদা যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় তাহলে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট খরচ হিসাবে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট খরচ বলতে যে ব্যয়ের নাম থাকবে আমরা সেই ব্যয়ের নাম ব্যবহার করব। আর এখানে আমরা এই ব্যয়গুলোকে আসলে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করব না, আমরা মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ সম্পদ হিসেবে লিপিবদ্ধ করব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আমরা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ হিসেবে এই ব্যয়গুলোকে লিপিবদ্ধ করব। তাই আমরা জাবেদা করব সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, অর্থাৎ যে ব্যয়টা থাকবে সেই ব্যয়টা ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার আমরা যদি অবলেখকের কমিশন বা দস্তুরি বাবদ শেয়ার প্রদান করি সেক্ষেত্রে অবলেখকের কমিশন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাবের পরিবর্তে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাবের পরিবর্তে যেহেতু আমরা শেয়ার প্রদান করব তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই অধ্যায়ে আরেকটি বিশেষ জাবেদা, আমরা যদি নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রয় করে থাকি তাহলে আমরা কিভাবে জাবেদা করব। আমরা নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পদের বিনিময়ে 3 ভাবে শেয়ার বিক্রয় করতে পারি। সমহারে শেয়ার বিক্রি করতে পারি, অধিহারে শেয়ার বিক্রি করতে পারি, অবহারে শেয়ার বিক্রি করতে পারি। আমরা যদি সমহারে নগদ অর্থ ব্যতীত কোনো সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রয় করি তাহলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আমরা কোনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রি করব তাই যে স্থায়ী সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রি করব সংশ্লিষ্ট সম্পত্তিটি উঠে দিয়ে সেই সম্পত্তির নাম দিয়ে ডেবিট লিখব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব। আমরা আবার যদি অধিহারে সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রয় করি তাহলে সংশ্লিষ্ট সম্পত্তি ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু অধিহার তাই অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, আমরা যদি কোনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে অধিহারে শেয়ার বিক্রি করি তাহলে যে সম্পত্তির বিনিময়ে বিক্রি করবো সেই সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অধিহার যেহেতু শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে আমরা যদি অবহারে কোনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রয় করি আমরা এই জাবেদাটাই করব, জাস্ট অবহারকে ডেবিট করব। সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যে সম্পত্তির বিনিময়ে বিক্রি করবো সেই সম্পত্তিটা ডেবিট লিখবো, সংশ্লিষ্ট সম্পত্তি উঠে দিয়ে। যেহেতু অবহার মূলধন জাতীয় ক্ষতি তাই সম্পদ, শেয়ার অবহার ডেবিট, দুইটা মিলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা সর্বমোট 5টি জাবেদা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায়ে যে কোনো প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। জাবেদার উপর নির্ভর করে আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করব এবং জাবেদার উপর নির্ভর করে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা কোনো বোর্ড প্রশ্নের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আল্লাহ হাফেজ।